কিশোর মোতালিব হত্যা মামলায় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এর আগে তাকে বিকেলে আদালতে তোলা হয়। তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় শাহজাহান খানকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় আব্দুল মোতালেব নামের এক কিশোর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 176 জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনেরও কার্যকরী সভাপতি তিনি। 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম নির্বাচিত হয়ে আসেন জাতীয় সংসদে। এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন সমস্যার সমাধান দ্রুত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। পিটিআইয়ের ওয়েবসাইটে শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনূস জানান, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর হওয়া উচিত। এটি কিভাবে হবে তা নিয়ে ভারতের সাথে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, বাংলাদেশের মতো ভাটি দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিতাসে ৬,২০০ কোটি টাকার প্রিপেইড মিটার প্রকল্পে যন্ত্রপাতির দাম ধরা হয়েছে বাজার দরের চেয়ে 2 থেকে 6 গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশেই অতিরিক্ত ব্যয়ের হিসাব। যদিও প্রকল্প পরিচালক দাবি করছেন, প্রতিযোগিতামূলক নিলামে যৌক্তিক দামেই হবে কেনাকাটা। বিশ্বব্যাংকের অর্থায়নে 11 লাখ আর এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে 6.5 লাখ প্রিপেইড মিটার স্থাপনে তিতাসের 2 প্রকল্প চলমান। শেখ হাসিনা সরকারের আমলে একনেকে অনুমোদন হওয়া মোট 6,234 কোটি টাকার প্রকল্প দুটির কেনাকাটায় দরপত্রের প্রস্তুতি চলছে। জাইকার অর্থায়নে আগের প্রকল্পে মিটারের দাম ছিল 17,000 টাকা, যার সঙ্গে যন্ত্রপাতি ও সংযোজনে গ্রাহকের ব্যয় ছিল 2,000 টাকা পর্যন্ত। কিন্তু এবারের প্রকল্পে মিটার প্রতি মোট ব্যয় ধরা হয়েছে 27,000 টাকা। 15,000 সামথিং টাকা এটা ধরা আছে। বাকি কস্টিংটা হলো আপনার ইনস্টলেশন পার্টে, যেখানে গ্রাহককে তার এই যে মডিফিকেশন মিটারটা লাগাতে গিয়ে কোনো ধরনের কোনো কিছুই কস্ট কাস্টমারকে বিয়ার করতে হবে না। এই কারণে আপাত দৃষ্টিতে এটা দেখা যাচ্ছে যে আগের প্রজেক্টের চাইতে টাকাটা বেশি লাগছে। আন্তর্জাতিক মার্কেট প্লেসে দেখা যায় গ্যাসের স্মার্ট প্রিপেইড মিটারের দাম 30 থেকে $60 মধ্যে। এছাড়া বল ভালভ রেগুলেটরের দাম পড়ে $2 থেকে $4। তিতাসের প্রকল্পে এসব যন্ত্রাংশের দাম ধরা হয়েছে কয়েক গুণ বেশি। হাউসহোল্ড গ্যাস মিটারের দাম 35 থেকে হাইয়েস্ট পৃথিবীর শ্রেষ্ঠটা $50 উপরে। তো এখন আপনি যদি মানুষকে এইভাবে চুরি করার সুযোগ দেন, ডাকাতি করার সুযোগ দেন, আপনি যদি এখানে না তাকায় দেখেন, তাহলে তো এগুলো চলতেই থাকবে। এগুলার সঙ্গে বিদেশিরাও জড়িত, আমাদের লোকজনও জড়িত। বেসরকারি খাতে প্রিপেইড মিটার আমদানি ও খোলাবাজারে বিক্রির সুযোগ দেয়া হলেও তা কার্যকর হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতির সুযোগ নিতেই মিটারের স্পেসিফিকেশনে জটিলতা আনা হয়, যার ইঙ্গিত মেলে এই কর্মকর্তার কথাতেও। অনলাইনের কোনো ইয়েতে সার্চ করেন, আপনি এই মিটারের এই প্রোডাক্টটার কত দাম সেটা পাবেন না। এনএফসি কার্ড বেস পাবেন অথবা আপনি সিম বেস পাবেন। এমন একটা স্পেসিফিকেশন তৈরি করছে জাপানের অন্য কোনো কোম্পানি মিট করতে পারে না। একটাই মাত্র কোম্পানি করছে, ওই দামে আমাদেরকে কিনতে হয়েছে। প্রিপেইড মিটার স্থাপনের 2 প্রকল্পে 45 মাসের জন্য 16টি গাড়ি ভাড়ায় ব্যয় হবে প্রায় 11 কোটি টাকা। বিভিন্ন খাতে এমন অতিরিক্ত ব্যয়ের ফলে নতুন গ্রাহকদের গুনতে হতে পারে বাড়তি মিটার ভাড়া। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখে দিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদ হয়েছে চট্টগ্রামে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটিকে কোনোভাবে বিভাজন, কোনোভাবে বিতর্কিত করা হোক, এমনকি বাতিলের কথা বলছে, বাতিল করা হোক। এটা আমরা মনে করি আমাদের যে হাজার বছরের অর্জনের প্রতি একটি অসম্মান প্রদর্শন করা হবে। রাজশাহী নগরের জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। জাতীয় সঙ্গীত পরিবর্তনের চক্রান্ত রুখতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় সঙ্গীতের প্রতি আপনারা কিন্তু হাত দিয়েন না। এই জাতীয় সঙ্গীতে কিন্তু হাজার মানুষের রক্ত লেগে রয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো স্লোগানে মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন হয়েছে। এই ধরনের চক্রান্ত প্রতিরোধে তীব্র প্রতিবাদ জানায় উদীচী সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। বাংলাদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ষড়যন্ত্র রুখে দিতে এখনই আমাদের একত্রিত হতে হবে। পটুয়াখালীতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রেস ক্লাবের অনুষ্ঠানে অংশ নেয় খেলাঘর, মুক্ত প্রাঙ্গণ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখতে রাস্তায় নেমেছে কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীরা। পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানায় বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতেই ছাত্র জনতা সংগ্রাম, এমন মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে দেশ। আগামীতে কারা ক্ষমতায় আসবে তা ঠিক করবে জনগণ। বিকেলে রামপুরার মৌলভিত্তিকে গণ অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে রিজভী বলেন, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাদের অবদান স্বীকার না করলে দেশে গণতন্ত্র থাকবে না উল্লেখ করেন তিনি। বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলার প্রসঙ্গে রিজভী বলেন, এখনও দেশবিরোধী চক্রান্ত চলছে, সবাই মিলে এসব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে বলেও উল্লেখ করেন রিজভী। মোহাম্মদ সাগররা যে রক্ত দিয়েছে, এই রক্ত হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার, এই রক্ত হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার, তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই মহিমান্বিত আত্মদানকে আমরা কলঙ্কিত করতে দেব না। যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায়, আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি। কারণ সাগরদের মতো ছেলেরা যদি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশে না বিদেশে এ নিয়ে চলছিল আলোচনা। তবে তিনি সপরিবারে বেলজিয়ামে আছেন বলে নিশ্চিত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সেখান থেকে ফোনে কথাবার্তাও বলছেন ঢাকা চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। দেশ ছাড়া 6 দিন পর 2রা সেপ্টেম্বর তার দেশ ত্যাগে দেয়া হয় নিষেধাজ্ঞা। গত 6 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন, এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। অনুসন্ধান বলছে, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতেই আছেন একমাত্র পুত্র আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে। জানা যায়, হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামে যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথমে জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে যান গত 26 আগস্ট বিকেল 2:45টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। উনি এখানে আছেন, সেইফে আছেন, এইটুকুই আর কি। পরশুদিন আমাদের বেলজিয়ামের মিটিংটা ছিল, এখানে অ্যাটেন্ড করার কথা ছিল না, উনি করবেন না বলে এটি দিচ্ছে।
আগে বলে দিচ্ছে, উনি তো এখানে কারোর সাথে যোগাযোগ করতেছে না, কারোর সাথে যোগাযোগ নাই এখানে। হাসান মাহমুদ বেলজিয়াম থেকে যাদের সঙ্গে মোবাইলে কথা বলেছেন তাদের একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার IPTV C+-এর প্রধান সম্পাদক আলমগীর অপু। তার সঙ্গে গত 31 আগস্ট রাত 10:27 টানা 15 মিনিট কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এই সময় নিজের আক্রোশ থেকে কিছুদিন C+-এর সম্প্রচার বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করেন বলে জানান অপু। 31 আগস্ট রাত 10:30টার সময় আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে উনি হয়তো ওনার ভুলটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে উনি আমার কাছে ফোন করে অনেকগুলো কথার ভিতরে উনি বারবার বলছিলেন যে ওনার দুঃখ প্রকাশ করেছেন, এটার জন্য উনি লজ্জিত। স্ত্রী পরিবারের সঙ্গে বেলজিয়ামের নিজের বাড়িতে আছেন বলেও অপুকে জানান হাসান মাহমুদ। কে বলার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম, আমি হাসান মাহমুদ বলছি। এই যে কথাগুলো বলছিলেন তখন আমি প্রথমে বুঝতে পারিনি, শেষে যখন আমাকে ওনার কণ্ঠ শুনে যখন বুঝতে পারলাম যে তখন বুঝতে পারছি হাসান ভাই। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও কিভাবে তিনি বেলজিয়ামে গেলেন সেটাই এখন বড় প্রশ্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। কিছু নিচু এলাকায় এখনও পানি থাকায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বানভাসীরা। নোয়াখালীর 8টি উপজেলায় উঁচু এলাকা থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। ওইসব এলাকার বেশিরভাগ মাটির ঘর ধসে পড়েছে, ফলে অনেকেই নিরুপায় হয়ে আবারও ফিরছেন আশ্রয়কেন্দ্রে। লক্ষ্মীপুরের 5 উপজেলার 20টি ইউনিয়নে প্রায় 5 লাখ মানুষ এখনও পানিবন্দী। বৃহস্পতিবার রাতে বৃষ্টি হওয়ায় আবারও বন্যার শঙ্কায় স্থানীয়রা। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় পানি নেমে গেলেও এখনও বন্যা কবলিত শাহরাস্তি উপজেলা। বন্যা দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত বিভিন্ন রোগে। ঘরের সবকিছু নামে গিয়েছে, ঘর কনসুমে পড়ে যায়, এটার কোনো নির্দিষ্ট নাই। আজ 15 দিন পর্যন্ত আমরা বাড়িতে বন্দি এবং বাজারেও যেতে পারতেছি না এবং ইনকাম সোর্সও নাই। আমাদের বাড়িতে বিগত 15 দিন যাবত বন্যার কারণে পানি উঠছিল, তারপরে আজ 5-6 দিন যাবত হসপিটালে ভর্তি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে জনসাধারণের মতামত চেয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ইমেইল, ফেসবুক, লিঙ্কডইন ও সরাসরি লিখিতভাবে এই মতামত দেয়া যাবে। বৃহস্পতিবার রাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সরকারি পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা, সামষ্টিক অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, জিডিপির প্রবৃদ্ধির পর্যালোচনা, মূল্যস্ফীতির ধারা, দারিদ্র্য, অসমতা ও বিষণ্ণতা ইত্যাদি বিষয়ে বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শের আহ্বান করেছে। এছাড়া মেগা প্রকল্পগুলোর মূল্যায়ন, ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিস্থিতি, ব্যবসা পরিবেশ ও বেসরকারি বিনিয়োগ, অবৈধ অর্থ তার পাচার, শ্রমবাজারের গতিশীলতা ও যুব কর্মসংস্থান এবং বৈদেশিক শ্রমবাজার ও প্রবাসী শ্রমিকদের অধিকার সম্পর্কেও মতামত চেয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই ছিল সংবাদ সন্ধ্যায়। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।